পেনভিশন টিভি প্রেজেন্টস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি পেনভিশন টিভির নতুন আয়োজন ভ্রমণের দিন অনুষ্ঠানে। দর্শক, নাম শুনেই বুঝতে পাচ্ছেন যে এটি একটি ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান। হ্যাঁ, পর্যটনের রকমারি বিষয় নিয়ে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। দর্শক, ঢাকার ফুসফুস বলে পরিচিত রমনা পার্ক, যাকে আমরা বলে থাকি লাং অফ ঢাকা সিটি, সম্প্রতি এই রমনা পার্কে বেশ কিছু রেনোভেশন হয়েছে, অনেক জায়গায় নতুনত্বের ছোঁয়া লেগেছে। চলুন সেই চেনা রমনা পার্কের অচেনা রূপটা একটু চিনে আসি। রাজধানীর ফুসফুস হিসেবে পরিচিত রমনা পার্ক নাগরিক ব্যস্ত জীবনের প্রশান্তির এক গন্তব্য। ৬৮ একর এলাকা জুড়ে প্রতিষ্ঠিত এই পার্ক প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের অনন্য এক নিদর্শনও বটে। রমনা পার্ক শহুরে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রায় ১০০ বছর ধরে। এটা শুধু একটি বিনোদন কেন্দ্রই নয়, এটি ঢাকার মানুষের জন্য একটি স্নিগ্ধ আশ্রয়। ১৯৩০-এর দশকে নির্মিত রমনা পার্ক ঢাকা শহরের ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রমনা পার্কটিকে বেশ কয়েকটি অংশে বিভক্ত করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে পার্কের কয়েকটি স্থানে স্থাপন করা হয়েছে দিক নির্দেশক বোর্ডও। রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতির ২১১টি গাছ রয়েছে। এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির ৮৭টি, ফল জাতীয় উদ্ভিদ ৩৬টি, ঔষধি প্রজাতির ৩৩টি গাছ রয়েছে। তীব্র রোদেও সাজানো গোছানো এই পার্কের ভেতরে হাঁটার রাস্তাগুলো থাকে দারুণ ছায়াময়। হাঁটতে হাঁটতে আবার শোনা যায় পাখির ডাক, পাশ দিয়েই ভোঁ দৌড় দেয় কাঠবিড়ালি। অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের মাধ্যমে চিরাচরিত রমনা পার্ক কিছুদিন আগে সেজেছে নতুন রূপে। করোনা ভাইরাস মহামারীর সময় গণপূর্ত অধিদপ্তর প্রায় ৪৬ কোটি টাকা খরচ করে পার্কটিকে ঢেলে সাজিয়েছে। এর অংশ হিসেবে পার্কের ভেতরে লেক খননের পাশাপাশি তৈরি করা হয়েছে ২ লেনের কাঠের ডেক। হাঁটার জন্য রাস্তা করা হয়েছে লাল সিরামিক ইট দিয়ে। আছে বিটুমিনাস কার্পেটের রাস্তাও। ৮.৭৬ একর আয়তনের লেকে একসময়ের ময়লা পানির লেক খনন করায় পানিতেও ফিরছে স্বচ্ছতা। লেকের দুই পাশে কাঠ দিয়ে যে ওয়াকওয়ে করা হয়েছে সেটিও দৃষ্টিনন্দন। আছে স্বচ্ছ টলটলে জলে নৌবিহারেরও সুবর্ণ সুযোগ। পার্কটিতে শিশুদের জন্য খেলার যে জায়গা তৈরি করা হয়েছে তাতে যুক্ত করা হয়েছে দৃষ্টিনন্দন দোলনা, স্লাইড সামগ্রী সহ চমৎকার সব রাইড। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কের ভেতরের এই শিশু চত্বর শিশুদের কলকাকলিতে মুখরিত থাকে। মৎস্য ভবনের কাছের গেট দিয়ে সোজা হাঁটলেই চোখে পড়বে চত্বরটি। এখানে এলে বাচ্চারা শেয়ার করতে শেখে, অপেক্ষা করতে শেখে। একে অন্যের সঙ্গে পরিচয়, হৃদ্যতাও বাড়ে। কেবল সময় কাটানো নয়, শরীরচর্চা আর হাঁটাহাঁটির জন্য পরিবেশটি দারুণ। ব্যায়াম করার জন্য কিছু স্থায়ী স্থাপনা আছে, ব্যায়াম করার পর আছে বিশ্রামের জায়গা। শরীরচর্চা করতে দেখা যায় দল বেঁধে, কেউ কেউ হালকা তালে দৌড়ান, কেউ বা হাঁটেন। পার্কে প্রায় ৫৪টি সংগঠন রয়েছে যারা মানুষকে শরীরচর্চার প্রশিক্ষণ দিয়ে থাকে। আসলে সুস্থ থাকার জন্য শরীরচর্চার বিকল্প নাই। ঢাকা শহরে একটু খোলামেলা জায়গা, হাঁটা বা ঘুরে বেড়ানোর জায়গার খুবই অভাব। সেই ক্ষেত্রে এই রমনা পার্ক আমাদের জন্য আক্ষরিক অর্থেই এক আশীর্বাদ। দর্শক, আল্লাহর সৃষ্টি এই বিশাল পৃথিবীর কতটুকুই বা আমরা জানি। এখনও পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে আছে অনেক রহস্য ঘেরা বিষয় ও স্থান। আধুনিক যুগের বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগেও এখনও অনেক স্থান রয়েছে যার রহস্য বিজ্ঞানীরা এখনও ভেদ করতে পারেননি। সেই সমস্ত রহস্য ঘেরা স্থান নিয়ে আমাদের এবারের পর্ব। বিস্ময়ে ভরা এই পৃথিবী, সাগরতল থেকে শুরু করে বায়ুমণ্ডল, সর্বত্রই মানুষের জন্য বিস্ময় আর সৌন্দর্য অপেক্ষা করছে। পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যা মানুষকে বিস্মিত করার পাশাপাশি অভিভূত করে। কখনো কখনো মনে জন্ম দেয় বিভিন্ন প্রশ্নেরও। বিস্ময়কর পর্যটন স্পটের তালিকায় প্রথমেই আসবে ডেড সি বা মৃত সাগরের নাম শুনে অনেকেই ভাবতে পারেন এই সাগরে নিশ্চয়ই মৃতদেহ ঘুরে বেড়ায়, কিংবা এখানে যে ঘুরতে যাবে তারই মৃত্যু লেখা হয়ে যাবে।
আসলে ঘটনা মোটেও এমন নয়, বরং ডেড সি কোনো সাগরও নয়, আসলে এটি লবণাক্ত পানির হ্রদ। এই হ্রদের পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় 34.2%, যা সাধারণ সমুদ্রের পানির চেয়ে 8.6 গুণ বেশি। এই পানিতে আপনি কখনোই ডুবে যাবেন না, মানে সাঁতার না জানলেও এখানে ভেসে থাকা যায়। এমন অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেই জর্ডানের এই ডেড সি পর্যটকদের মধ্যে এত বিখ্যাত। পানিতে লবণের মাত্রা বেশি হওয়াতে এই ডেড সিতে কয়েক প্রজাতির ব্যাকটেরিয়া ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই, আর এখানে মাছ না থাকার কারণে পাখিদের আসতেও দেখা যায় না। রোগীদের বায়ু পরিবর্তনের জন্য চমৎকার একটি জায়গা এটি। কিন্তু কিভাবে হলো ডেড সি? অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে আকর্ষণীয় ব্যাখ্যা থাকলেও ডেড সি মুসলমানদের কাছে এক অলৌকিক শিক্ষণীয় নিদর্শন। মুসলমানদের বিশ্বাস, লূত আলাইহিসসালামের পথভ্রষ্ট কওমকে এখানেই উল্টে ফেলা হয়। যাই হোক, অদ্ভুত ও বিস্ময়কর জায়গা হিসাবে ডেড সি আক্ষরিক অর্থেই বিখ্যাত। শাকোত্রা দ্বীপ। শাকোত্রা দ্বীপের সাথে তুলনা করা যায় এমন কোনো আশ্চর্য নেই পৃথিবীর বুকে। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় 354 কিলোমিটার দূরে অবস্থিত শাকোত্রা দ্বীপপুঞ্জ। মোট 4টি দ্বীপ মিলে এই দ্বীপপুঞ্জ, যার মধ্যে শাকোত্রায় আয়তনে সবচেয়ে বড়। শাকোত্রার আয়তন প্রায় 6560 বর্গ কিলোমিটার। এটি প্রায় 44,000 লোকের জনসংখ্যা নিয়ে গঠিত একটি ছোট্ট দ্বীপ হলেও এই দ্বীপটিকে অনন্য করে তুলেছে এই দ্বীপে জন্মানো গাছের প্রজাতি। এই দ্বীপের উদ্ভিদ প্রাণী জগৎ পর্যবেক্ষণ করে যে কেউ বলবে এটি আসলেই পৃথিবীর কোনো অংশ নয়। 2008 সালে ইউনেস্কো এই দ্বীপপুঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। ধারণা করা হয় প্রায় 60 লাখ বছর আগে এই দ্বীপের জন্ম। এখানে প্রাণী জগতের প্রায় 900 প্রজাতির বাস। তবে অবাক ব্যাপারটি হল, এই 900 প্রজাতির বেশিরভাগই শাকোত্রা ছাড়া বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। শাকোত্রা দ্বীপের বিচিত্র দর্শন গাছগাছালির মধ্যে একটি উদ্ভিদের নাম ড্রাগনস ব্লাড বা ড্রাগনের রক্ত। ক্রিস্টাল পদার্থ তৈরিতে এই উদ্ভিদ ব্যবহৃত হয়। এই গাছটি দেখতে একেবারে ব্যাঙের ছাতার মতো। উচ্চতায় বড় জোর 7-8 ফুট। এছাড়া এখানে রয়েছে ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ, যা যে কাউকে মুগ্ধ করবে। আরও আছে এলিফ্যান্টস লেগ বা হাতির পা। এই দ্বীপে এলে চারপাশের পরিবেশ আর গাছপালা দেখে আপনার মনে হতেই পারে যে আপনি হয়তো অন্য কোনো গ্রহে এসে পড়েছেন। দর্শক, সময়ের পরিক্রমায় একটি দেশে সরকার আসে, সরকার যায়, কিন্তু ক্ষমতার পালাবদলে আমাদের দেশের সম্ভাবনাময় পর্যটন খাত বরাবরই অবহেলিত থেকে গেছে। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পর আমাদের আশার পারদ এখন তুঙ্গে। কিন্তু অন্তর্বর্তী সরকার কি পারবে মানুষের সেই আশা পূরণ করতে? এ বিষয়ে একটি বিশেষ সাক্ষাৎকার প্যানভিশন টিভির ভ্রমণের দিন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টিরাবের সম্মানিত উপদেষ্টা, পর্যটন বিশেষজ্ঞ জনাব জামিউল আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামিল ভাই, আসলে আমরা আজকে বসেছি পর্যটন শিল্প নিয়ে, মূলত পর্যটন শিল্প নিয়েই কথা বলবো। তো আপনার তো দীর্ঘ পথ চলায় এই শিল্প অঙ্গনে। আপনার বয়স কত? আমার বয়স এখন 72 চলছে। 72? এর মধ্যে পর্যটনে কত বছর? পর্যটনে 48 বছর হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, বিশাল একটা অংশ জীবনের আপনার পর্যটনের সঙ্গে জড়িত হয়ে আছে। গেছে। যে বাংলাদেশ পর্যটন শিল্পের জন্য একটি সম্ভাবনাময় দেশ, কিন্তু যে কোনো কারণে এই শিল্পটা আমাদের কাছ থেকে অনেক দূরে অবস্থান করছে। আমরা এই শিল্পটাকে ইউজ করতে পারছি না দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। তো এই উন্নয়নের ক্ষেত্রে, পর্যটন শিল্প উন্নয়নের ক্ষেত্রে বাধাটা কোথায়? আসলে এটা সবার কাছে এই প্রশ্নটা, যে আজকে 52 বছর শেষ হয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের পর থেকে যাত্রা শুরু করলো এত সম্ভাবনাময় একটা শিল্প, এবং কেন আজ পর্যন্ত সে তার প্রত্যাশিত উন্নয়নে পৌঁছতে পারে নাই। এটা কারণটা হচ্ছে, প্রথমে বলবো যে পর্যটনের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য, দেশের জন্য দুর্ভাগ্য।
না হয় আমাদের এত সম্ভাবনা, কারণ পর্যটন উন্নয়নের জন্য যে দুটি মৌলিক বিষয় দরকার, একটা হচ্ছে পর্যটন সম্পদ আর একটা হচ্ছে মানব সম্পদ। তো আল্লাহ পাক তো এই দুটো আমাদেরকে অপার দিয়েছেন, ইনশাল্লাহ। কিন্তু কাজে লাগাতে পারি না, এটা হচ্ছে দুর্ভাগ্য। কেন পারিনি? এই ব্যর্থতা পর্যটনের দুটো খাত আছে, সরকারি খাত এবং বেসরকারি খাত। আমি বলবো উভয় পক্ষেরই ব্যর্থতা আছে। সরকারের কারণ সরকারকে বলবো, সরকারের আবার দুটো দিক, একটা হচ্ছে রাজনৈতিক সরকার, একটা হচ্ছে প্রশাসনিক সরকার। রাজনৈতিক সরকার সে হয়তো তার পরিকল্পনা কি করতে চায়, কিভাবে পর্যটন উন্নয়ন করতে চায় সেইটা চাইবে, তার নীতিমালা ঠিক করবে। আর প্রশাসনিক সরকার বা আমলাতন্ত্র যাদেরকে বলি, তারা সেই কাজটুকু করবে কার সাথে? বেসরকারি খাতের সাথে তারা একত্রিত হয়ে। তো সেখানে কেউ কারো ভূমিকা ওইভাবে রাখতে পারেনি। সরকারের মধ্যে আমরা যতই বলি মানে আন্তরিকতাটুকু পাইনি, প্রশাসনিক সরকার থেকেও আমরা তো পাইনি, আমলাতন্ত্র যেটাকে বলবো। কারণ তারা সবসময় তারা মনে করেছে যে তাদের মতো করেই পর্যটনটাকে চালাবে, কিন্তু পর্যটন তো পৃথিবীর সব জায়গায় পর্যটনের নিয়মে চলে। আর বেসরকারি খাতের অসুবিধাটা হচ্ছে, বেসরকারি খাতে এখানে ওরা আসছেও দেরিতে, এখানে ঐক্যটাও কম। আর যে এখানে যদি ঐক্য না থাকে তাহলে সবাই একত্রিত হয়ে সরকারের কাছে দাবি দেওয়া নিয়ে যাবে, সেটাও করতে পারছে না। তো এইসব কারণে আমরা আমাদের কী বলবো লক্ষ্যমাত্রা আমরা বুঝতে পারি না। আপনার দৃষ্টিতে কি বর্তমান যে সরকারটা আছে, এটাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কি পর্যটনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, বা তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হচ্ছে কিনা, বা তারা আপনাদের মতো গুণী গবেষক লেখক আপনাদেরকে তারা স্মরণ করছে কিনা? আমি একটু আগেই বলেছি যে সরকারগুলোর ব্যর্থতা এটা স্বীকার করতে হবে। আর এখন যেটা সরকার, এটা আমাদের ছাত্র জনতা বা সবার একটা সরকার, একটা অন্তর্বর্তী সরকার। তো তাদের কাছে প্রত্যাশা সবাই অনেক বড় প্রত্যাশা, অবশ্যই। আর আমাদের তো পর্যটন শিল্পের প্রত্যাশা থাকবেই। এবং একটা সুখবর হলো যে পৃথিবীর সব দেশেই কিন্তু সরকার প্রধান এই যে নেতৃত্ব দিয়ে থাকেন পর্যটনে, যেটা আমাদের দেশে আজ পর্যন্ত হয় নাই। কিন্তু এই অন্তর্বর্তী সরকারে কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন, এখনো ওনার হাতেই কিন্তু আমাদের পর্যটন মন্ত্রণালয়। তো আমরা এতে কিন্তু খুব খুব খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, বা এখনও যে মাশাআল্লাহ ওনার কাছে, কারণ সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়, এত অনেকগুলো মন্ত্রণালয় জড়িত থাকে পর্যটনের সাথে। কিন্তু কেন জানি আমরা এখানে অনেকগুলো সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, অথচ পর্যটনে আমাদের বেশ কিছু সংস্কার দরকার, যেটার জন্য এই সরকারটাকে এই অন্তর্বর্তী সরকারই নিতে পারে। কারণ একটা যখন নির্বাচিত সরকার আসে, রুটিন ওয়ার্ক করে, তাদের জন্য অনেক সময় খুব সমস্যা হয়ে যায়। সমস্যা হয় কি, আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক সময় সরকার চেয়েও কিন্তু পারে নাই, ওই আমলাতন্ত্র বা অন্যান্য জটিলতার জন্য এগুলো সম্ভব হয় নাই। তো সেই কাজটুকু, সেই সংস্কারের কাজটুকু বা পরিবর্তনের কাজটুকু, সেটা হয়তো এই সরকারটা করতে পারতো ভালো। আমরা এটা প্রত্যাশাটা অনেক বেশি, এবং এখনও আমরা অপেক্ষা করছি। আমাদের সাথে ওই অর্থে আমাদের সাথে যোগাযোগ হয়নি এখন পর্যন্ত। যদি একটা বাজেট হয়, আমরা হয়তো 3-4-5 হাজার কোটি টাকার নাম শুনি, সবাই মনে করে এটা পর্যটনের বাজেট, কিন্তু প্রকৃত করতে এখানে 100 কোটি টাকাও পাচ্ছে না, বাকি সব চলে যাচ্ছে ওই যে আপনি বিমানবন্দর বললেন, বিমানবন্দর এইসবে, বেসামরিক বিমান পরিবহন। তাহলে আপনি টাকার অঙ্কে এই বাজেটের দিকে অর্থ বরাদ্দের ব্যাপারেও আমরা ওই পর্যটনটা পিছিয়ে পড়ে যাচ্ছে। ঠিক কাজ করার সময় চাইলেও একজন মন্ত্রী মহোদয় বা সচিবরা বা অন্যান্য যারা আছেন, তাদের পুরো সময়টা এই দিকে চলে যাচ্ছে। তাহলে এই মন্ত্রণালয়টা আমরা সবসময় চাচ্ছি যে এটাকে আমরা একটা পৃথক শক্তিশালী মন্ত্রণালয় করা হোক। দ্বিতীয়ত হচ্ছে কি, পৃথিবীর কোনো দেশেই পর্যটনের উন্নয়ন হয় না সে দেশের যদি প্রধানমন্ত্রী বা সরকার প্রধান সরাসরি পৃষ্ঠপোষকতা না দেন বা নেতৃত্ব না দেন, কারণ সেখানে অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত থাকে। তো এত মন্ত্রণালয়ের সাথে তো কথা বলে একজন মন্ত্রী মহোদয় তাদের কথা শোনাতে পারবেন না, কাজ গোছাতে পারবেন না। তাহলে যদি প্রধানমন্ত্রী নেতৃত্বে থাকেন, তখন খুব সহজ হয়ে যায়, উনি যাকে যেটা বলবেন করতে পারবে। তৃতীয়ত হচ্ছে যে সেটা আমরা আজ পর্যন্ত করতে পারিনি। আসলে আমাদের পর্যটন মন্ত্রণালয় থেকে ট্যুরিজমটাকে আলাদা ফোকাস দেওয়ার জন্য আপনি নিজেও ট্যুরিজম বোর্ড নামে একটা মানে প্রতিষ্ঠান করা হয়েছিল। আসলে কি ট্যুরিজম বোর্ড কিছু করতে পারছে ট্যুরিজমের ক্ষেত্রে? আসছে, আপনি প্রশাসনের কথা বলছেন। হ্যাঁ, এটা আমাদের প্রশাসনিক কাঠামো, আমি এটা বলতেই চাচ্ছিলাম যে তৃতীয় যেটা হচ্ছে, তখনই প্রশাসনিক কাঠামো এসে যাচ্ছে। পর্যটনের জন্য একটা প্রশাসনিক কাঠামো লাগবে, কাজ কারা করবে। তো আমাদের প্রশাসনটা একটা রাশভারী প্রশাসন, দেখতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, মন্ত্রণালয়ে দেখতে পাচ্ছি,
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দেখতে পাচ্ছি, জি। বাংলাদেশ ট্যুরিজম ট্যুরিজম বোর্ড বোর্ড দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি, আপনার মতো সবারই কথা যে এত লোক এখানে কাজ করছে কিন্তু পর্যটন উন্নয়ন কেন হচ্ছে না? জি। প্রশাসনিক কাঠামোতে আমাদের কিন্তু এখানে একটা ভ্রান্তি আছে, গন্ডগোল আছে এখানে। আচ্ছা আচ্ছা। যেমন এত রাশবাড়ি আমাদের দরকার নেই যে আপনি কাজ করার জন্য আপনি একটা কর্তৃপক্ষ, আমরা একটা আইনও করেছিলাম একক পর্যটন আইন, সেখানে এটা বলা হয়েছিল যে একটা কর্তৃপক্ষ থাকবে, মন্ত্রণালয়ে থাকবে, একটা কর্তৃপক্ষ থাকবে, ওই কর্তৃপক্ষটাই এই পর্যটনের উন্নয়ন বলেন, প্রচার বলেন, প্রসার বলেন, সব কাজগুলো করবে। কিন্তু এখন আপনি বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, তার কাছে অভিজ্ঞতা বেশি, তার জনবল বেশি, সম্পদ বেশি, কিন্তু তাকে কিন্তু উন্নয়নের কোনো কাজ সে করতে পারছে না। সে ব্যবসার কাজ করছে, সে হোটেল বানাচ্ছে, মোটেল বানাচ্ছে, রেস্টুরেন্ট বানাচ্ছে। আর উন্নয়নের কাজটা আপনি এই বোর্ডের কাছে নিয়ে এসে দেওয়া হয়েছে, এবং প্রচার এবং প্রসারের কাজ, কিন্তু তার তো জনবল নেই, তার অভিজ্ঞতা নেই। আবার তাকে তাকে ওই যে বলে না যে আপনাকে সাগরে ফেলে দিয়ে সাঁতার কাটতে বলা হচ্ছে, পুকুরে ফেলে দিয়ে জলের মধ্যে ফেলে আপনি সাঁতার কাটুন, হাত পা আপনার বেঁধে দেন। তাহলে আমলাতান্ত্রিক জটিলতা, তার কাজ করারও কিন্তু সেই ধরনের ক্যাপাসিটি নেই। তাহলে পর্যটন বোর্ড থেকে আপনি কি আশা করতে পারেন? এবং তারা যে কাজটা রুটিন কাজ করার সেইটাই করছে, পর্যটন উন্নয়নের যে কাজটা করার ওইটা হচ্ছে না। তাহলে আমার প্রশাসনিক কাঠামোটাকেও পরিবর্তন, ওই সংস্কারের দরকার এখানে। আবার দেখেন আমাদের একটা ট্যুরিজম কাউন্সিল আছে সর্বোচ্চ, যেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেখানে বেসরকারি খাতের কিন্তু কোনো অন্তর্ভুক্তি নেই। সেখানে কিন্তু যারা আছেন সবাই সরকারি, মন্ত্রী মহোদয়রা আছেন, সচিব মহোদয়রা আছেন। তাহলে আপনি বেসরকারি খাতকে সাথে নিয়ে উন্নয়ন করবেন, কিন্তু তার কোনো অস্তিত্বই এখানে নেই। সব জায়গায় গিয়ে দেখবেন বেসরকারি খাতকে কিন্তু আইনি সম্পর্ক ওইভাবে করা হয় নাই, এবং আইনেরও ঘাটতি রয়ে গেছে। ওই যে একক পর্যটন আইন একটা আমরা করেছিলাম মানে কি, আমরা একটা খসড়া, গত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই সময় আমরা সবাই সরকারি খাত বেসরকারি খাত মিলে আমরা সর্বসম্মতভাবে একটা একক পর্যটন আইন, যে একটা আইন থাকবে যাতে ওই আইনি জটিলতাটা থাকবে না, ওইটা একটা মাদার ল আমরা যেটাকে বলি, সেখানে কিন্তু পর্যটনের প্রতিটা জিনিস থাকবে ওই আইনের মধ্যে, এবং যখন যেটা দরকার ওই বিধিমালা করে কাজটা চালানো হবে। কিন্তু সেই আইনটা আমরা করতে পারিনি ওই আমলাতান্ত্রিক বাধার জন্য। তো এই জিনিসগুলো সংস্কার যদি করা যায়, তাহলে বাকি কাজ যেগুলো, সেগুলো যে নির্বাচিত হয়ে যে সরকারটা আসবে সে রুটিন ওয়ার্কের মতো সে কাজগুলো করতে পারবে। তো এই সংস্কারগুলো আমরা অন্তত আশা করি। পর্যটন শিল্পে কি কোনো সিন্ডিকেট লক্ষ্য করছেন? হ্যাঁ, এটা ইদানিং কিন্তু খুব লেখালেখি হচ্ছে, বলাবলি হচ্ছে যে এখানে সিন্ডিকেট। এটা আমি প্রথমে নিজেও অবশ্য একটু ধাক্কা খেয়েছিলাম, যে আমি নিজে যেহেতু এখানে এত সম্পৃক্ত থাকার পরে। তো সিন্ডিকেট অর্থে যেটা বলা হয় যে সিন্ডিকেশন কি, যখন কিছু নিজের মানে স্বার্থ সংশ্লিষ্ট কিছু মানুষ এক হয়ে তারা যে মূল কাজ যেটা সেটাকে ডাইভার্সিফাইড করে ফেলে, মূল আসল কাজটা হয় না, মানুষের স্বার্থ সিদ্ধির জন্য তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জনগণের বা অন্যের স্বার্থটাকে তারা জলাঞ্জলি দিয়ে দেয়। তো সেটা সবকিছুকে। তো সেই অর্থে পর্যটনে, হ্যাঁ, এটা অনেকের প্রশ্ন যে এখানে তো বাজেট বরাদ্দ তেমন নাই, কি করা হয়? হ্যাঁ, বাজেট বরাদ্দ নাই, কিন্তু যেটাও আছে সেটাতে নয়ছয় করার একটা সুযোগ আছে। কিছু মানুষ সরকারি খাতের আছে, কিছু মানুষ বেসরকারি খাতের আছে। তারা হয়তো কোনো ছোটো ছোটো যে কাজগুলো আছে ওইটা তাদের স্বার্থের অনুকূলে গিয়ে কাজটা করে, পর্যটনের স্বার্থের অনুকূলে থাকে না বলেই কিন্তু এই প্রশ্নটা এসেছে। এবং কিছু তো সত্য অবশ্যই থাকবে, কিছু সত্য না থাকলে তো কি আর মানুষ বলাবলি করবে? অবশ্যই অবশ্যই। তো আরেকটা প্রশ্ন যে আমরা জানি এবং আপনিও জানেন যে বিগত সরকারের তিনজন মন্ত্রী তারা বিভিন্নভাবে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ছিলেন, এবং তারা কিছু লুটপাট করেছে এবং তারা আটকও হয়েছেন। তো বিগত সরকার যে 15 বছর একনায়কতন্ত্রের দেশ শাসন করেছে, এতে পর্যটন শিল্পের লুটপাটের পরিমাণটা কিরকম হতে পারে? এটা আমরা আমাদের পর্যটন পরিবার বা আমরা পর্যটন এই দায়ভাগটা আমরা নেব না, এবং এটা আমরা সরাসরি সবাইকে জানান দিতে চাচ্ছি। এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এবং পর্যটনের দুর্ভাগ্য বলবো, এটা আমাদের সৌভাগ্য না, এটা দুর্ভাগ্য যে পর্যটন নিজেই কিন্তু নিগৃহীত, অবহেলিত, অথচ তাকে এই বদনামটুকু নিতে হচ্ছে। আমরা আশা করি এটা নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না। তবে বারবার বলছি, আমরা পর্যটনের দিক থেকে সেই দায়ভাগ বা সেই দায়িত্বগুলো আমরা নেবে না। এটা ব্যক্তিগতভাবে এই মন্ত্রী মহোদয়দের ব্যাপার, পর্যটনের সাথে অবশ্যই সংশ্লিষ্ট কোনো বিষয়। দর্শক, একে একে শেষ হয়ে এলো আমাদের আজকের আয়োজন। এখন বিদায় নিতে হচ্ছে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।